আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হেফাজতের মিছিলে জামায়াত শিবির, উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রুটে যাত্রী সংকট, ফ্লাইট বাতিল করছে বিমান, সমন্বয় করে চলাচল করছে বেসরকারি এয়ারলাইন্স। কল্যাণ বোর্ড আর পেনশনের টাকা তুলতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন, দুর্ভোগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিন আজ, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। এবার হেফাজতে শামিল হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি রাজধানীতে হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ছিল জামায়াত কর্মীদের সরব উপস্থিতি। আর এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করছেন আলেম সমাজ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল জামায়াতের উদ্দেশ্য। ইয়াকুব লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২০১৩ সালের ৫ই মে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পরে অভিযানের মধ্য দিয়ে দমন হয় নাশকতা। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে নাশকতার পেছনে হাত ছিল জামাত শিবিরের। সম্প্রতি রাজধানীতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বহু মানুষ জড়ো হয়। মূলত হেফাজতের মিছিলে এসে মেলে জামাত কর্মীরা। কর্মসূচিতে জামায়াতের অর্থায়নও ছিল। নেতৃত্বে ছিলেন দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। আমরা তো মুসলমান হিসেবেই অংশগ্রহণ করছি এবং সেখানে আমরা যারা ছিলাম সেখানে তো হেফাজত ইসলামের কোন নেতৃবৃন্দ ছিলেন না, মানে বিশেষ করে আমি যে ব্যানারের সাথে ছিলাম। কাজেই হেফাজত ইসলামের সাথে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই। তবে আলেমরা মনে করেন সমাবেশের গায়ে কালিমা দিতেই সেদিন জামাত এসে মিশেছিল। আমরা অবশ্যই বিবৃত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাবির মধ্যে অনেকে রাজনৈতিক দাবিও ঢুকিয়েছে। হেফাজতের সাথে অনেক নেতারাও এরকম রয়েছে যারা জামাতের সাথে লিয়াজু কমিটিতে রয়েছে, যেটা আমরা জানি 20 দলীয় জোটের সাথে রয়েছে। তো তাদের সাথে দেখা যায় যে তারাও অনেক সময় একমত হয়ে এই আন্দোলনগুলো করে। জামাতের এই সূক্ষ্ম কৌশল থেকে বাঁচতে হেফাজতের নীতি নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। শুধু জামাত ইসলাম না, যে কোনো উগ্রবাদী দলই আমাদের জন্য ক্ষতিকর। হেফাজতে ইসলাম যারা, তারাও কিন্তু তাদেরও মৌলিক কথা হলো শান্তি, কিন্তু তারপরে তাদের সাবধান থাকা দরকার যে এখানে এমন কোনো লোক অনুপ্রবেশ না করে যার কারণে তাদের ভালো কিছু খারাপে যাতে পরিণত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটি এখনো বিদেশি শক্তির মদত পাচ্ছে। হেফাজত যেটি ডাক দিয়েছে সেখানে জামাতের সহযোগিতা এটা আজকের না। এরকম রাজনৈতিক সমাবেশ করে যদি কোনো অঘটন ঘটে যায় সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তো সেইগুলোই হচ্ছে আমাদের ঝুঁকি বা আমাদের নতুন থ্রেট। ৫ মের ঘটনা থেকে হেফাজতের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এখানে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এগুলো আসলে একটা প্রেশার তৈরি করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বকেয়া বাড়ি ভাড়ার টাকা আদায়ের জের ধরে নারায়ণগঞ্জ শহর নড়ুয়াপাড়ায় মেহেদী হাসান নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান মেহেদী হাসানের ছোট ছেলে আল আমিন রানার বাড়িতে ভাড়া থাকতেন। বকেয়া বাড়ি ভাড়ার জন্য আল আমিনকে মারধর করেন। এ সময় তার বাবা মেহেদী বাধা দিলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় ঘটনার পর থেকেই বাড়ির মালিক সহ জড়িতরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। যাত্রী না পাওয়ায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমান। আর যাত্রী কম হওয়ায় ফ্লাইট সংখ্যা কমিয়ে ফেলছে বেসরকারি এয়ারলাইন্সগুলো।
এই সময়টাতে বিমান সংস্থাগুলোকে উড়ানের সংখ্যা কমিয়ে সমন্বয় করে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে ১৬ জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক রুটে চলছে এয়ারলাইন্সগুলো। নিষেধাজ্ঞা তুলে নেয় এখন বেশ কিছু আন্তর্জাতিক রুটে চলছে বাংলাদেশ বিমানসহ বেসরকারি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজ। তবে মূল সংকট যাত্রী না পাওয়া। এরই মধ্যে ঢাকা কলকাতা রুটে ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান, আর ঢাকা চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করতেই পারেনি বিমান। আমরা 3টা ফ্লাইট প্রাথমিকভাবে কলকাতায়, 3টা দিল্লি এবং 3টা চেন্নাই চালানোর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে দিল্লিতে আমরা এখন 3টার পরিবর্তে 2টা চালাচ্ছি, আর কলকাতায় আমরা যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে পরবর্তী ফ্লাইটগুলো সাসপেন্ড করেছি আমরা। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই নয়, যাত্রী সংকটে ভুগছে বেসরকারি বিমান সংস্থাগুলো। দেশগুলো নতুন ভিসা না দেয় যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন বিমান সংস্থাগুলো। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কখনোই প্রি কোভিডের ইকুইভ্যালেন্ট আসলে আমরা চিন্তা করার সুযোগ নেই, বিকজ এখানে অনেক ভিসা রেস্ট্রিকশন আছে, এখানে স্বাস্থ্য সতর্কতামূলক অনেক রেস্ট্রিকশন আছে। সাথে সাথে প্রত্যেকটা দেশে বিশেষ করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে, বিশেষ করে বাংলাদেশ কিংবা আদার্স কান্ট্রিগুলোর প্রত্যেকটা সিদ্ধান্তকেই ক্যারি করে আমাদেরকে ফ্লাইট অপারেশনে থাকতে হয়। এখানে যদি যাত্রী স্বল্পতা ডেফিনেটলি আছে, কারণ এখানে ট্যুরিস্ট প্যাসেঞ্জার নেই বললেই চলে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আশাবাদী হতে পারছে না এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অবসরের পর নানামুখী সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কর্তৃপক্ষ বলছেন জেলা পর্যায়ের শিক্ষা অফিসের চেয়েও কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা। সোহেল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। কিশোরগঞ্জের আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর গুলশানারা বেগম অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহুদিন। হার্টের রোগী গুলশানারের বুকের ব্যথার চেয়েও টাকা না পাওয়ার ব্যথাটা যেন অনেক বেশিই প্রকট। একবার কলেজে যাচ্ছি, একবার ঢাকায় আসছি, একবার অবসর সুবিধা বোর্ডে আসছি। জীবনের একটা অর্জন, এই অর্জনটি ভোগ না করেই কি আমি মরে যাব? শেরপুরের শ্রীবদী উপজেলার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কাদেরের অবস্থাও তথৈবচ। বসার জায়গা পেলাম না, কোনো ডাক্তার নাই, বাথরুম নাই। পলাশীর ব্যানবেইজ ভবনের নিচতলায় জীর্ণ শীর্ণ কটি রুমে অবসর বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিস, যেখানে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো রেস্টরুম, নেই ক্যান্টিন, মেডিকেল সুবিধা কিংবা প্রতিবন্ধীদের বসার জায়গা। আমি ওপেন হার্ট সার্জারি করেছি, অবসরের টাকার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। তবে আজকে সুখের বিষয়, আমাদের সদস্য সচিব অধ্যক্ষ স্যার উনি আমার ফাইলে সই করলেন। আশা করি আমি শীঘ্রই টাকা পেয়ে যাব। ঝিনাইদহ থেকে এসেছি, তো আমার ভাই একজন শিক্ষক ছিলেন, এখানে এসে দেখি যে জনবলের অভাব আছে। রাজশাহী বাগমারা মতেহারা হাই স্কুলের শিক্ষক, চোখে মোটেই দেখি না। আমার হার্টেরও সমস্যা এবং ফুসফুসেরও সমস্যা রয়েছে। জনবল কাঠামোর বিভিন্ন সমস্যার কারণে টাকাটা পেতে দেরি হচ্ছে। কল্যাণ আর অবসর বোর্ডের সচিবেরা বলছেন শিক্ষকদের ভোগান্তি দূর করতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। অফিসের অবকাঠামো নাই, তাদের বসার কোনো জায়গা দিতে পারি না, তাদের একটা ওয়াশরুম নাই। এই বয়োবৃদ্ধ মানুষগুলি নির্ধারিত একজন ডাক্তার থাকা দরকার। আমাদের জনবল কাঠামোতেই এটা থাকা উচিত, অবশ্য এটা নেই। আমার জনবল কাঠামোতে 48 জন কর্মচারী কর্মকর্তা আছে, সেখানে প্র্যাকটিক্যালি আমরা আছি 15 থেকে 16 জন। তাহলে আমি 5,40,000 শিক্ষক, 33,000 স্কুল মাদ্রাসা আমি সেবা দিই। আমার 10-12 জন, একটা শিক্ষা অফিসেও জেলা শিক্ষা অফিসে একটা বেশি স্টাফ থাকে। নানামুখী সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা নাজেহাল হচ্ছেন অবসর আর কল্যাণ বোর্ডের টাকা নিতে এসে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা 300 কোটি টাকার পৌর কর, আর্থিক সংকটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
একটি সেতুর অভাবে 3 উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ, রশি টানা নৌকায় পারাপার। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় 300 কোটি টাকা কর পাওনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। বকেয়া এই কর আদায় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। তবে কর্মকর্তারা বলছেন সংকট কাটিয়ে উঠতে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে চট্টগ্রামে সরকারি হোল্ডিং 1516টি। সরকারি এসব প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বাবদ পাওনা 280 কোটি টাকার বেশি। বিপুল পরিমাণ কর বকেয়া থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশ যদি আমরা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আর খুব বেশি সমস্যা হবে না। নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পৌর কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলছেন নাগরিক আন্দোলনের নেতারা। সিটি কর্পোরেশনের মেয়রের বর্তমান যে ক্ষমতা, আইনগত ক্ষমতা আছে, সেটা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দিতে গেলে অবশ্যই সিটি কর্পোরেশনের পুরো ক্ষমতায়নকে এটা ঢেলে সাজানো দরকার এবং মেয়রের ক্ষমতা অনেক গুণে বাড়ানো দরকার। বকেয়া পৌরকর আদায়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে জানিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই শহরের সুযোগকে ব্যবহার করে টাকা কামায় তারা প্রাপ্যটা দিচ্ছে না। এটার জন্য এখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি লিখতেছি। এই শহর বিরাট অর্থনৈতিক এবং ভৌগোলিক সক্ষমতা আছে, এটাকে আমরা ব্যবহার করে টাকাটা আদায় করার চেষ্টা করব। বকেয়া থাকা পৌরকর আদায় করা গেলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দেয়া আরও সহজ হবে বলেও জানান তিনি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ডাকাতিয়া নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন ফেনী সদর, দাগনভূঞা সহ কুমিল্লার 14 গ্রাম উপজেলার বাসিন্দারা। তাদের একমাত্র ভরসা হাতে রশি টানা নৌকা। শিক্ষার্থী ও অসুস্থ রোগী সহ সবাইকে নানা বিড়ম্বনার মধ্যে দিয়ে পার হতে হয় নদীটি। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস নিচ্ছেন না কার্যকর কোনো ব্যবস্থা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লার 14 গ্রামের বান্দেরজলা গ্রাম ও ফেনীর দাগনভূঞা কৈখালী এলাকার ডাকাতিয়া নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগে আছে 3 উপজেলার বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে ঘাটে থাকে না নৌকা। দীর্ঘ সময় অপেক্ষা সহ বৃদ্ধ মুমূর্ষু রোগীকে জরুরি সেবা ও বিদেশগামী যাত্রী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রয়োজনে জেলা শহরে যেতে হলে পড়তে হয় ভোগান্তিতে। দীর্ঘদিনের দাবি, বৃষ্টি হলে আমাদের এলাকার লোকজনের লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, যাতায়াতের উপকার হবে, ছাত্রছাত্রীর উপকার হবে। আমার করার কিছুদিন পরে, সপ্তাহ 10 দিন 15 দিন পরে এটা ভেঙে যায়। প্রবাসীরা আছেন, রাত্রিবেলা অনেক সময় আসে, ওনারা পারাপার হতে পারে না নৌকার অভাবে। কোনো সময় ভিজে বাড়ি যেতে হয়, বৃষ্টির সময় আরো কষ্ট হয়। আর নদীর দুপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন দপ্তর। স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সেতু তৈরি করলেও তীব্র স্রোতে 3 বছর আগে সেটি ভেঙে যায়। কৃষকদের অনেক অসুবিধা হচ্ছে। ওনাদের ফসল ওনারা উৎপাদন করার পরে ন্যায্য মূল্যে তারা এখানে বিক্রি করতে পারছে না। বৃষ্টি হওয়ার পরে যে তারা তাদের ফসল গঞ্জে গিয়ে, শহরে গিয়ে তারা বিক্রি করতে পারবে, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। সেতুর দাবিতে মানববন্ধন সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে স্থানীয় সাংসদ জানালেন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে, তার দয়ায় কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। এই ব্রিজটি আমরা এখান থেকে এস্টিমেট করেছি প্রায় 3 থেকে 4 কোটি টাকা লাগবে এই ব্রিজটি করতে। আশা করি এই অর্থ বরাদ্দ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দ্রুত ডাকাতিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 12,98,000 ছাড়িয়েছে, আক্রান্ত 5,30,00,000-এর বেশি। বিশ্বকাপ বাছাই পর্ব প্যারাগুয়ের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারল আর্জেন্টিনা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 73তম জন্মদিন আজ। 1948 সালে জন্ম।
7 বছর আগের এক বর্ষায় ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে পাড়ি জমান অনন্ত লোকে। লেখার টানে ছেড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও। তৈরি করেছেন বিশাল পাঠককুল। হিমু, রূপা, মিসির আলী মতো বহু চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও দেখিয়েছেন অসামান্য দক্ষতা। আদিত্য মামুনের রিপোর্ট। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ। তিনি সমকালীন জনপ্রিয় বাংলা সাহিত্যিকদের অন্যতম। কথা সাহিত্যে সংলাপ প্রধান শৈলীর প্রবক্তাদের একজন। একই সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীরও স্রষ্টা হুমায়ুন আহমেদ। টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। হুমায়ুন আহমেদ তার সৃষ্টিতে প্রেম আর প্রকৃতিকে উপস্থাপন করেছেন এক সরলাঙ্গিকে। মধ্যবিত্ত জীবনের ভালোবাসার গল্পগুলো যেন নিজেরই না বলা কথা। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি পাঠক নন্দিত গদ্যকার। উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, বিজ্ঞান কল্পকাহিনী হুমায়ুনের প্রধান মাধ্যম। লিখেছেন গানও। 70-এর দশকে প্রকাশিত তার প্রথম উপন্যাস নন্দিত নরকে। তবে তার লেখা প্রথম উপন্যাস শঙ্খনীল কারাগার। দেবী নিশিথিনী, নিষাদের মিসির আলী আর ময়ূরাক্ষীর হিমু হুমায়ুনের অন্যতম চরিত্র। তার কিছু সাহিত্যকর্ম অনুবাদ হয়েছে কয়েকটি ভাষায়। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও স্থান পেয়েছে তার রচনা। কুসংস্কারের বিরুদ্ধে ছিল হুমায়ুন আহমেদের দৃঢ় অবস্থান। তার লেখা নাটক এই সব দিন রাত্রি, বহুব্রীহি, অয়ময়, কোথাও কেউ নেই সহ বহু নাটক দর্শক মন জয় করেছে। পরে নিজেই নাটক নির্মাণে যুক্ত হন। এছাড়া আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, ঘেটুপুত্র কমলার মতো চলচ্চিত্র নির্মাণ করে ঋদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে। বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের জুড়ি মেলা ভার। সাধারণ মানুষের জীবনের কথা, সংঘাতের কথা, অভিমানের কথা, সর্বোপরি তাদের বাঁচার কথা তিনি বলতে চেয়েছেন। 2012 সালের 19 জুলাই অনন্ত লোকে পাড়ি জমান এই গদ্যের কবি। জ্যোৎস্না নামলে হুমায়ুন দোলা দেয় ভক্ত মনে। তাকালেই শূন্যতা, না কোথাও কেউ নেই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হেফাজতের মিছিলে জামায়াত শিবির, উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রুটে যাত্রী সংকট, ফ্লাইট বাতিল করছে বিমান, সমন্বয় করে চলাচল করছে বেসরকারি এয়ারলাইন্স। কল্যাণ বোর্ড আর পেনশনের টাকা তুলতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন, দুর্ভোগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সঙ্গেই থাকুন।